স্টাডি অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আজকে অনলাইন ক্লাসে আমি আছি টিঙ্কু দাস, প্রবাস ও অর্থনীতি, বোয়ালখালী হাজী মোহাম্মদ নুরুল হক ডিগ্রি কলেজ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এবং কলেজের গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক সারা দেশে অনলাইন ভিত্তিক ক্লাস চালু হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের কলেজেও ক্লাস অনলাইন ভিত্তিক ক্লাস চালু হয়েছে। তোমরা সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা সবাই জানো পুরো পৃথিবী আজ অচেনা ভাইরাসে বিপর্যস্ত। এই অচেনা ভাইরাসে বা এই মহামারী ভাইরাসের সাথে সবাই যুদ্ধ করছে। প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। বাংলাদেশও ইতিমধ্যে আমরা অনেক নামকরা ডাক্তার, সাহিত্যিক, দেশপ্রেমিক, রাজনীতিবিদ এবং সাধারণ মানুষকে হারিয়েছি। আমি তাদের আত্মার সদ্গতি কামনা করি। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে প্রথমে আমি কিছু ইনস্ট্রাকশন আমি দেওয়ার চেষ্টা করব, পরে আমি আমার সাবজেক্টে যাব। তোমরা সবাই স্বাস্থ্য সুরক্ষা মেনে চলো। কোভিড-19-এর বিরুদ্ধে লড়াই করতে গেলে স্বাস্থ্য সুরক্ষা নীতি মেনে চলার কোনো বিকল্প নেই। মাস্ক পরা, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব আমাদেরকে মেনটেন করতে হবে। পাশাপাশি আমাদেরকে পড়াশুনো চালিয়ে যেতে হবে। তোমরা জানো কোভিড-19-এর থেকে বা করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য বা তোমাদের সুরক্ষার জন্য সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ রয়েছে। তোমাদের শিক্ষা জীবনে যাতে কোনো রকম ক্ষতি না হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে সারা দেশে অনলাইন ভিত্তিক ক্লাস চালু হয়েছে। আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের ক্লাস নিব। আশা করি তোমরা সবাই শারীরিক এবং মানসিকভাবে প্রিপারেশন নিয়ে আছো, যাতে করে তোমরা ক্লাস নিতে পারো বা ক্লাস গ্রহণ করতে পারো। সবাই খাতা কলম নিয়ে রেডি আছো আশা করি। তোমরা যারা ক্লাস করবে বা যাদের ওয়াইফাই সুবিধা আছে তারাই এই ক্লাস হয়তো করতে পারো, বা মোবাইল এমবি যাদের আছে তারা ক্লাস করবে। আর যাদের এই সুবিধা নাই তাদেরকেও তোমরা সহযোগিতা করবে, সেটা তোমাদের নৈতিক দায়িত্ব। আর ক্লাসের মধ্যে তোমরা যাই বুঝবে, আর যেটা বুঝবে না সেটা আমি পরবর্তী তোমরা আমার মোবাইল নাম্বারে যদি ফোন দাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে আমি পড়াবো অর্থনীতির দ্বিতীয় পত্রের জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান, এই চ্যাপ্টারের উপরে তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব। এই চ্যাপ্টারের মধ্যে আমি তোমাদের ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটা আমি পড়াবো, যেটা তোমাদের ইতিমধ্যে আমি আগেও ক্লাসে করিয়েছি।
আশা করি তোমাদের সবার এই মনে আছে, না থাকলেও অসুবিধা নেই, আজকে তোমাদের আবার রিভিশন হয়ে যাবে আশা করি। ম্যালথাসে প্রথমে তত্ত্বটা যাওয়ার আগে প্রথমে আমি ম্যালথাস সম্পর্কে কিছু জিনিস বলতে চাই। জনসংখ্যা তত্ত্ব নিয়ে অনেকেই অনেক ধারণা, অনেক অর্থনীতিবিদ জনসংখ্যা তত্ত্ব নিয়ে ধারণা দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে সর্বজনগ্রাহ্য এবং স্বীকৃত তত্ত্ব হচ্ছে কি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। উনি এই তত্ত্বটা দিয়েছেন 1798 শতাব্দীর শেষ ভাগে। 1798 সালে ইংল্যান্ডের প্রখ্যাত অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস তার অ্যান এসে অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন গ্রন্থে জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে সম্পর্ক নিয়ে যে বক্তব্য তুলে ধরেন তা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। কাজেই তার মানে 1798 সালে উনি তত্ত্বটা দিয়েছেন, যেটা এখনও পর্যন্ত সর্বজন স্বীকৃত একটা তত্ত্ব। তোমরা এটা জিনিসটা আগেও পড়েছ। কাজেই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব কি, তাহলে আমরা কি বলবো? অর্থাৎ ম্যালথাস অ্যান এসে অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন গ্রন্থে জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনের মধ্যে সম্পর্ক নিয়ে যে বক্তব্য তুলে ধরেন তা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। তোমরা সবাই লিখতে পেরেছো নিশ্চয়ই। না পারলে তোমরা আরেকটু দেখে নাও, এখানে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কিনা জানি না। হয়তো এখন এই অনলাইন ক্লাসটা আমাদের জন্য একটা নতুন একটা টপিকস। আমাদের অনেক রকম প্রথম আমরা হয়তো অনেক রকম ভুল ভ্রান্তি থাকতে পারে। আস্তে আস্তে আমি আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের হয়তো প্রথম দিকে একটু অসুবিধা লাগতে পারে, আশা করি তোমরা পরবর্তীতে তোমরাও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি কি বলছিলাম মনে আছে? অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে 1798 সালে ইংল্যান্ডে প্রখ্যাত অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস তার অ্যান এসে অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন গ্রন্থে জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে সম্পর্ক নিয়ে যে বক্তব্য তুলে ধরেন তা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লিখতে পেরেছ নিশ্চয়ই। না পারলেও তোমরা একজন আরেকজন থেকে জিজ্ঞেস করে লিখে নিবা, অথবা আমাকে, আমার ফোন নাম্বার তোমাদের দেওয়া আছে, আমি ক্লাসে দিয়েছি, অনেকবার দিয়েছি তোমাদের ক্লাসে। তোমরা যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো। তাহলে এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার আমি আসি, ম্যালথাস ওই তত্ত্বে কোন বিষয়ের উপরে আলোচনা করেছেন, বা উনি জনসংখ্যা তত্ত্ব নিয়ে উনি কি বলেছেন। ম্যালথাস বলেছেন জনসংখ্যা জ্যামিতিক হারে, অর্থাৎ 1, 2, 4, 8, 16, 32 এই হারে বৃদ্ধি পায়, এবং খাদ্য উৎপাদন গাণিতিক হারে, অর্থাৎ আমরা গাণিতিকভাবে যেভাবে কাউন্ট করি বা গণনা করি সেভাবে 1, 2, 3, 4, 5, 6 এই হারে বৃদ্ধি পায়। অর্থাৎ জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, অর্থাৎ লাফিয়ে লাফিয়ে, যেটা বলা হয় 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32 এইভাবে অনেকটা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সেই তুলনায় খাদ্য উৎপাদন মাত্র গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে, মানে 1, 2, 3, 4, 5, 6 হারে বৃদ্ধি পাচ্ছে। তো স্বাভাবিকভাবে খাদ্য উৎপাদন জনসংখ্যার সাথে তাল মিলাতে পারছে না। ম্যালথাসের মতে এই অতিরিক্ত জনসংখ্যা খাদ্য উৎপাদনের সাথে যেহেতু তাল মিলাতে পারছে না, সেহেতু দেশে জনসংখ্যা সমস্যা দেখা দিতে পারে বা জনাধিক্য সমস্যা দেখা দিতে পারে। এটা কারণটা হচ্ছে যে
উনি বলেছেন যে উনি কিছু কারণ দেখিয়েছেন। উনি বলেছেন যে আমাদের জনসংখ্যা দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে, আবার আমাদের সম্পদ বা জমির যোগান সীমাবদ্ধ। তাহলে এই সীমাবদ্ধ যোগানের মধ্যে একদিকে জনসংখ্যা বেড়ে আমাদের জমির উপর চাপ সৃষ্টি করছে, আবার অন্যদিকে জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। মানে হচ্ছে যে ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটা কি সেটা তোমাদের বুঝতে হবে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি হচ্ছে যে একখণ্ড জমিতে বারবার উৎপাদন করার ফলে সেই জমির উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কি বলছি। তাহলে যদি একখণ্ড জমিতে যদি বারবার উৎপাদন করার ফলে উৎপাদন ক্ষমতা হ্রাস পায়, তাহলে স্বাভাবিকভাবে উৎপাদন এমনিতেই কমে যাচ্ছে। একদিকে জনসংখ্যার চাপ, অতিরিক্ত জনসংখ্যার জন্য আমাদের ঘর বানাচ্ছে, তাদের বসবাসের জন্য বাড়ি বানাচ্ছে, তাহলে আমাদের জমি যাই আছে লিমিটেড জমি সেটা কমে যাচ্ছে। আবার অন্যদিকে হচ্ছে কি উৎপাদন বিধি ক্রমহ্রাসমান উৎপাদন বিধি, সেটার কারণে জমির উপরে চাপ সৃষ্টি হচ্ছে। মানে আমার একখণ্ড জমিতে আমাদের বারবার উৎপাদন করতে হচ্ছে, উৎপাদন স্বাভাবিকভাবে কমে যাচ্ছে। এটাই হচ্ছে যে মেইন কারণ। তাহলে তোমরা বুঝতে পেরেছ, তোমরা এই জিনিসটা আরেকবার লিখে নাও। জনসংখ্যা জ্যামিতিক হার 1, 2, 4, 8, 16, 32 এবং খাদ্য উৎপাদন গাণিতিক হার 1, 2, 3, 4, 5, 6 হারে বৃদ্ধি পায়। এবং প্রতি ম্যালথাসের মতে প্রতি 25 বছরে জনসংখ্যা দ্বিগুণ হয়, খাদ্য উৎপাদনের চাইতে দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। এখন এই তত্ত্বের কিছু অনুমিত শর্ত আছে, শর্তগুলো তোমরা আস্তে আস্তে লিখে নাও। 1 নম্বরে হচ্ছে যে জীবন ধারণের উপকরণ বা খাদ্যের যোগান সীমাবদ্ধ। 1 নম্বরে কি আছে? জীবন ধারণের উপকরণ বা খাদ্যের যোগান সীমাবদ্ধ। আমরা জীবন ধারণের জন্য আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে উপকরণগুলো আমার দরকার সেগুলো, এবং খাদ্যের যোগান আমাদের সীমাবদ্ধ। একদিকে বলা হচ্ছে যে জীবন ধারণের উপকরণ এবং খাদ্যের যোগান সীমাবদ্ধ, এটা হচ্ছে কি অনুমিত সত্যের 1 নম্বর সত্য। 2 নম্বরে সে যে বললাম জমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর। অর্থাৎ একখণ্ড জমিতে বারবার উৎপাদন করার ফলে উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে। 3 নম্বরে হচ্ছে যে জমির পরিমাণ ও উৎপাদন ক্ষমতা অপরিবর্তিত থাকে। তোমরা একটা জিনিস খেয়াল করবে যে আমাদের দেশের আমি যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, বাংলাদেশে যখন আমরা স্বাধীন হই তখন আমাদের দেশের ভূমির পরিমাণ যাই ছিল এখনও তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে। কাজে ওই জমি বাড়ার বা কমার কোনো স্কোপ আমাদের নেই, কিন্তু আমাদের জনসংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে আমাদের জমির পরিমাণ কমে যাচ্ছে। তাহলে জমির পরিমাণ যদি কমে যায় তাহলে উৎপাদন ক্ষমতাও আমাদের কমে যাচ্ছে। তাহলে এখানে এই যে 3 নম্বর পয়েন্টে দেখো, জমির পরিমাণ ও উৎপাদন ক্ষমতা অপরিবর্তিত থাকে। অর্থাৎ জমির পরিমাণ 1971 সালে আমাদের যাই ছিল বর্তমানেও তাই আছে। উৎপাদন ক্ষেত্রে 4 নম্বরে আছে উৎপাদন ক্ষেত্রে প্রযুক্তি ও কলা কৌশল স্থির থাকে। আমরা ধরে নিব যে উৎপাদন ক্ষেত্রে আমরা আগে যে প্রযুক্তি ব্যবহার করেছি এখনও তাই স্থির আছে। 5 নম্বরে কৃষি একমাত্র উৎপাদন ব্যবস্থা। আমরা আবার ধরে নিচ্ছি যে এখানে অনুমিত সত্য, মানে আমি ধরে নিচ্ছি, এটা অনেক সময় আমি ধরে নিচ্ছি, মনে করছি কৃষি একমাত্র উৎপাদন ব্যবস্থা, মানে আমি ধরে নিচ্ছি যে বাংলাদেশে কৃষি একমাত্র উৎপাদন ব্যবস্থা, অন্য কোনো উৎপাদন আমাদের নেই। তাহলে আমি কয়টা পয়েন্ট তোমাদেরকে বললাম? জীবন ধারণের উপকরণ বা খাদ্যের যোগান
সীমাবদ্ধ। 2 নম্বরে পয়েন্টে আছে জমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর হয়। 3 নম্বরে আবার জমির পরিমাণ ও উৎপাদন ক্ষমতা অপরিবর্তিত থাকে। 4 নম্বরে উৎপাদন ক্ষেত্রে প্রযুক্তি ও কলাকৌশল স্থির থাকে। 5 নম্বরে কৃষি একমাত্র উৎপাদন ব্যবস্থা। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অনুমিত শর্তগুলো নিশ্চয় লিখেছ। তুমি এখানে এগুলো আরেকবার তুমি আবার ট্রাই করে আরেকটু লিখে নাও। জীবন ধারণের উপকরণ বা খাদ্যের যোগান সীমাবদ্ধতা। জীবন ধারণের জন্য আমার যেইটা উপকরণ দরকার, আমাদের যে পরিমাণ খাদ্যের দরকার সেটা সীমাবদ্ধ। আমি চাইলে যে কোনো সময় এটা বাড়াইতে পারি না। জমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর, অর্থাৎ আমাদের একখণ্ড জমিতে বারবার উৎপাদনের ফলে সে উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে। 3 নম্বরে জমির পরিমাণ ও উৎপাদন ক্ষমতা অপরিবর্তিত। জমি আমাদের আগের যেটা ছিল বর্তমানেও তাই আছে, এবং উৎপাদন ক্ষমতা আমরা আগে যেভাবে ছিলাম এখনও অনেকটা কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু তারপরে এখনও অনেকটা একই রকমই আছে। উৎপাদন ক্ষেত্রে প্রযুক্তি ও কলাকৌশল স্থির। 4 নম্বরে কি আছে? উৎপাদন ক্ষেত্রে প্রযুক্তি ও কলাকৌশল স্থির আছে, স্থির থাকে, মানে আগে যেটা ছিল এখনও সেটা আছে, স্থির আছে। আবার 5 নম্বরে বলা হচ্ছে যে কৃষি একমাত্র উৎপাদন ব্যবস্থা। আমাদের কৃষি একমাত্র উৎপাদন ব্যবস্থা, এটা ধরে নেওয়া হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে। তাহলে ম্যালথাস কি বলেছেন? বলেছেন যে উনি প্রতি 25 বছরে জনসংখ্যা খাদ্য উৎপাদনের হারকে ছাড়িয়ে যাচ্ছে। তার মানে 25 বছরের জনসংখ্যা খাদ্য উৎপাদনে দ্বিগুণ হচ্ছে। এখানে ম্যালথাস তত্ত্বটা কীভাবে বিশ্লেষণ করেছেন দেখো। ম্যালথাস প্রতি 25 বছরের সময়কে, মানে উনি প্রতি 25 বছরকে একক হিসেবে ধরে নিয়ে জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্য উৎপাদনের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন হয় তা একটি সূচির মাধ্যমে দেখানো হয়েছে। অর্থাৎ জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনের মধ্যে যে সম্পর্কটা একটা সূচির মাধ্যমে দেখানো হচ্ছে। আমাদেরকে আমি ক্লাসের মধ্যেও কিন্তু বোর্ডের মধ্যে এই জিনিসগুলো আমি লিখিয়ে দিয়েছিলাম, মনে আছে কিনা জানি না। সূচিটা তোমরা আরেকটু দেখো। সূচিটা তোমরা লিখো। এই দেখো এখানে সময় প্রথমে আছে, প্রথম কলামে দেখো সময়, জনসংখ্যা বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি। তারপরে সময়ের মধ্যে কি কি আছে? বছর, এখানে বছর, এখানে শূন্য থেকে শুরু, 0 অর্থাৎ 25 বছর, 50 বছর, 75, 100, এরপরে 200 এবং 300। তোমরা কি এই চারটা কি প্রথমে আঁকছো? তোমরা চারটা কি এঁকে নিছো প্রথমে? এঁকে না নিলে তোমরা আগে চারটা আঁকো, এটা এঁকে তারপরে তোমরা এই জিনিসগুলো আগে কলাম এবং রো করে ফেলো। এখানে কলাম কয়টা আছে? 1, 2, 3টে কলাম, 1, 2, 3টে রো। এবং কলাম কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা কলাম। এইভাবে করো আগে তোমরা, এই চারটা যেভাবে আমি বলছি সেভাবে করো। করার পরে এই সংখ্যাগুলো আগে উপরের সংখ্যাগুলো লিখো, বছরগুলো লিখো। তুমি এখানে 0, 25 প্রথম রোতে লেখো, 0, 25, 50, 75, 100, মাঝখানে একটা ড্যাশ দিবা, 200, আবার একটা ড্যাশ, তারপর 300। কেমন? তাহলে তোমরা এখন কলাম এবং রো এর মধ্যে যেগুলো আছে তোমরা লিখো। এরপরে আছে কি? প্রথমটা ছিল সময়, বছর। এরপরে জনসংখ্যা বৃদ্ধির জায়গায় তুমি লিখো ওই আগে যেটা আমি মুখে বলেছিলাম বা লিখে দিছিলাম সেটাই, 1, 2, 4, 8, 16, এরপরে ড্যাশ
200 এখানে নিচে লিখো 256, তারপরে আবার ড্যাশ 496। তাহলে তোমরা দেখো, তোমরা এখানে আরেকটু দেখো, এরপরে 201, সরি, এখানে জনসংখ্যা বৃদ্ধির জায়গায় 4096, 256, 4096 ড্যাশ, 256 ড্যাশ এবং 4096, এগুলো তোমরা যেভাবে আছে, আমি এটা চারটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তোমরা দেখো, আমি না দেখলে আবার দেখো, আর একটু দেখে নাও, মুখে বলার চাই তো তোমরা আর একটু দেখে নাও আশা করি। এরপরে উৎপাদন বৃদ্ধিটা লিখো, 1, 2, 3, 4, 5, এরপরে ড্যাশ 9, আবার ড্যাশ, এরপরে 13, আবার লিখো 1, উৎপাদন বৃদ্ধির জায়গায় 1, 2, 3, 4, 5, আবার ড্যাশ 9, আবার ড্যাশ 13। আশা করি সবাই লিখতে পারছো। হ্যাঁ, তাহলে তোমরা এখানে বুঝে গেছো যে দেখো, তোমরা দেখো এখানে বছরের জায়গায় 0 থেকে শুরু করে 25, 50, 75, 100, ড্যাশ 200, আবার ড্যাশ 300। তাহলে জনসংখ্যা বৃদ্ধি কিন্তু তোমরা দেখো, ওই যে আমি লেখার বলছিলাম 1, 2, 4, 8, 16, 100 থেকে 200-তে যাওয়াতে 256 হয়ে গেছে, আবার 300 বছরে এটা 4096। উৎপাদন বৃদ্ধির মধ্যে তুমি দেখো আবার একই রকমভাবে আগে যেটা বলছিলাম গাণিতিক হার, 1, 2, 3, 4, 5, মাঝখানে ড্যাশ 9, আবার ড্যাশ 13। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনের মধ্যে দেখো 25 বছরে জনসংখ্যা 2, খাদ্য উৎপাদনও 2, 50 বছরে এসে জনসংখ্যা 4, খাদ্য উৎপাদন কিন্তু 3। 100 বছরে এসে তোমাদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কত? 16 গুণ, কিন্তু খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে মাত্র 5 গুণ। তাহলে দেখো জনসংখ্যা কিভাবে বৃদ্ধি পাচ্ছে। 200 বছরে এসে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 256 গুণ, কিন্তু সেক্ষেত্রে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে মাত্র 9 গুণ। 300 বছরে এসে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 4096 গুণ, মা দেখো অবস্থা, কিন্তু খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে মাত্র 13 গুণ। তাহলে দেখো জনসংখ্যা কিভাবে খাদ্য উৎপাদনের হারকে অতিক্রম করছে। এখন তোমরা এই জিনিসটা আমি একটা চিত্রের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। চিত্রটা দেখো, তোমাদেরকে আমি ক্লাসও করিয়েছিলাম। এখানে চিত্রটা খাদ্য উৎপাদন, এদিকে ভূমি অক্ষ হবে বছর এবং লম্ব অক্ষ হবে খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা বৃদ্ধি। তোমরা চিত্রটা একটু এঁকে নাও, একটু দেখো চিত্রটা। এখানে তোমরা প্রথম দিকে ভূমি লম্ব অক্ষে তোমরা 1 থেকে 16 পর্যন্ত দিয়ে দিবা, এই দেখো 1 থেকে 16 পর্যন্ত দিয়ে দিবা, আর ভূমি অক্ষে 25, 50 এভাবে করতে করতে 125 পর্যন্ত দিবা, 125 পর্যন্ত দিবা। এখানে দেখো প্রথমে আমরা দেখাবো যে খাদ্য উৎপাদনে আমরা দেখব যে 25 বছরে 2, কেমন 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত আমি দেখিয়েছি খাদ্য উৎপাদন, যেটা আমি ABCD দিয়ে দেখিয়েছি, ABCD দিয়ে দেখিয়েছি। এখন ABCD বিন্দুগুলো যোগ করে আমি UF যে রেখাটা পাবো সেটা হচ্ছে খাদ্য উৎপাদন রেখা। তোমরা ক্লিয়ার? এরপরে আমি যখন জনসংখ্যা রেখাটা দেখাবো, তুমি দেখো 25 বছরে 2, 50-এ 4, 75-এ আবার 8 এবং 100-তে 16, যেগুলো আমি AMN0 দিয়ে দেখিয়েছি, AMN0 দিয়ে দেখিয়েছি। এবং AMN0 যোগ করে আমি যে রেখাটা পাবো সেটা হচ্ছে ইউপি রেখা। মানে কি? এটা
জনসংখ্যা রেখা। দেখো জনসংখ্যাটা কীভাবে ঊর্ধ্বগামী হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে জনসংখ্যা খাদ্য উৎপাদনের সাথে তাল মিলাতে পারে না। তাহলে এই জিনিসটা তোমরা, চিত্রটা তোমরা আর একটু দেখো। প্রথমে এখানে আমি ভূমিয়ককে আমি 25, 50, 75, 100, 125 এভাবে দিয়েছি বছরগুলো। আর এদিকে লম্বককে আমি দেখাইছি খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা বৃদ্ধির হার যেদিকে দেখাবো 1, 2, 3, 4 থেকে আমি 16 পর্যন্ত দিয়েছি। তাহলে এখানে দেখো তুমি, প্রথমে আমি খাদ্য উৎপাদন রেখাটা দেখিয়েছি ABCD বিন্দু দিয়ে দেখিয়েছি, যেটা UF যোগ করে UF রেখা হয়েছে। এবং পরবর্তীতে আমি আবার জনসংখ্যা রেখা যেটা দেখিয়েছি AMN0 দিয়ে, যেটা যোগ করে আমি UP রেখাটা পেয়েছি, যেটা খাদ্য উৎপাদন রেখা নির্দেশ করতেছে, জনসংখ্যা রেখা নির্দেশ করতেছে। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয় কিছুটা, এবং বুঝতে যদি কষ্ট হয় তোমরা আরেকটু চিত্রটা একটু ক্লিয়ার করে দেখো, তোমরা বুঝে যাবে। ক্লিয়ার করে দেখো এবং বাসায় গিয়ে তোমরা এটা আবার বইয়ের সাথে মিলাইয়ে আরেকটু পড়ে নিবা। এটা যে কোনো বইতে আছে, আরেকটু বইয়ের সাথে মিলাইয়ে একটু পড়ে নিবে, সাথে সাথে পড়তে হবে। একটু দেরি হয়ে গেলে কিন্তু তোমরা আর মনে পড়বে না তোমাদের। এখন আমি যাই পড়াচ্ছি তোমরা সেটা বাসায় গিয়ে পড়বা। তোমাদের যারা বুঝো, তারা ভালো বুঝো, তারা একজন আরেকজনকে বুঝিয়ে দিবা। আর যারা কম বুঝো, তারা যে ভালো বুঝে তার কাছ থেকে বুঝে নিবে। এবং তারপরও যদি ক্লিয়ার না হয়, আমি আছি, আমাকে ফোনে জানাবা, আমি তোমাদেরকে বলে দিব। তোমরা চিত্রটা আরেকটু দেখো। এই যে চিত্রটা আমি কিভাবে এঁকেছি দেখে নাও। ভূমিয়ককে এবং লম্বককে আমি কিভাবে দিয়েছি আরেকটু দেখে নিলে তোমরা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেরকে আরেকটু বলি পরবর্তীতে, এই করোনা ভাইরাসের বিরুদ্ধে